শিয়ারশোলের রথ এবং ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের পাড়ি জমাতে হবে ইতিহাসে, যে ইতিহাসের শুরু একেবারে কাশ্মীরে। কাশ্মীরে তখন আফগানি আগ্রাসন বাড়ছে। অত্যাচারিত ও ভীত হয়ে বহু কাশ্মীরি কাশ্মীর ত্যাগ করে পালাচ্ছেন। এমনই এক সময় এক কাশ্মীরি বাসিন্দা নাম মনসারাম পণ্ডিত গোপনে লখনৌতে পাড়ি দিলেন, সঙ্গে তার দুই পুত্র সদাশিব ও শিবপ্রসাদ পণ্ডিতকে সাথে নিয়ে। লখনৌতে তারা ফার্সি ও উর্দু ভাষা শিখলেন, কিন্তু যোগ্য কাজ না পাওয়ায় সদাশিব চলে গেলেন কলকাতায় এবং শিবপ্রসাদ বারাণসীতে। কলকাতা আদালতের সেরেস্তায় তখন ফার্সি উর্দু জানা লোকের চাহিদা বেশ ছিল, তাই সদাশিব কাজ পেয়ে গেলেন সহজেই। কিছুদিন পরে ভাই শিবপ্রসাদ এলেন তাঁর কাছে। তাঁরা কলুটোলা স্ট্রিটে বাসা নিলেন। এই শিবপ্রসাদ পণ্ডিতেরই বড় ছেলে শম্ভুনাথ পণ্ডিত। তিনি পরবর্তীকালের এক সমাজ সংস্কারক, বিদ্যাসাগর বেথুনের বন্ধু এবং কলকাতা হাইকোর্টের প্রথম এদেশীয় বিচারপতি। এই গেল শিবপ্রসাদ পণ্ডিতের পুত্র পরিচয়। ওদিকে সদাশিবের পুত্র হলেন গোবিন্দপ্রসাদ পণ্ডিত। প্রথমে কলকাতার আলিপুর কোর্টে কাজ শুরু করেন তিনি। পরে কালেক্টর হিসেবে কর্মসূত্রে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে বিষয় সম্পত্তি ও ব্যবসায় প্রাথমিক অভিজ্ঞতা লাভ করে বর্তমানে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সন্নিকটেই বোকড়াচটিতে এসে উপস্থিত হলেন। ঊনবিংশ শতকের প্রথম দিকে প্রথমে অ্যান্ডারসন অ্যান্ড কোম্পানির কর্মচারী হিসেবে যোগ দিলেও অর্থ সঞ্চয় ও জমি ক্রয়ের দ্বারা অচিরেই তিনি হয়ে ওঠেন এ অঞ্চলের জমিদার। স্বল্প সময়েই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও হুগলি জুড়ে জমিদারিত্বের বিস্তার লাভ ঘটান তিনি। সেই সময়ে শিয়ারশোলের একটি বাসভবনও স্থাপন করেছিলেন তিনি, যা পুরনো রাজবাড়ি বা গোবিন্দ প্যালেস নামে পরিচিত। অবশ্য রক্ষণাবেক্ষণের অভাবে আজ সে বাড়ি মৃত দেওয়ালের ধ্বংসাবশেষ মাত্র। পুরনো ধাঁচের শৈল্পিক কারুকার্য সম্বলিত ভাঙা দেওয়ালে গজে উঠেছে ন্যাগ্রোথ। গুরুদেবের নির্দেশে পণ্ডিত পুকুর, রানার পুকুর ও তার দুই পাশে বাঁধানো ঘাটে শিব মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। তাছাড়াও রাস্তাঘাট নির্মাণ ও গোবিন্দ প্যালেসের পাশে পাথুরিয়া বা পাথুরে পুকুর খনন করেন এবং শিক্ষার সুবিধার্থে চতুষ্পাঠীও স্থাপন করেন। গোবিন্দপ্রসাদ বিদ্যাসাগরের সহযোগিতায় 1856 খ্রিস্টাব্দে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন করেন। বর্তমানে বিদ্যালয়টির নাম শিয়ারশোল রাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়েই ভারতবর্ষের বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম শিক্ষালাভ করেছিলেন এবং বিদ্যালয়ের বিপ্লবী শিক্ষক নিবরণচন্দ্র ঘটকের কাছেই বিপ্লবী মানসিকতার অগ্নিমন্ত্র লাভ করেছিলেন তিনি। শিখেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক সতীশচন্দ্র কাঞ্জিলালের কাছে। শৈব ভক্ত ও তন্ত্রে বিশ্বাসী জনকল্যাণময় জমিদার গোবিন্দপ্রসাদ সিপাহী বিদ্রোহে এবং সাঁওতাল ও হুল বিদ্রোহের জন্য অর্থ সাহায্য করেছিলেন গোপনে, যা পরবর্তীকালে ইংরেজদের কর্ণগোচরে এলে ইংরেজরা তাকে গ্রেপ্তার করে। পরে সিউড়ির জেলে স্থানান্তর করে এবং সেইখানেই বিষ পান করিয়ে তাকে মেরে ফেলা হয়। গোবিন্দপ্রসাদের সন্তান সংখ্যা সম্পর্কে দুইটি সূত্র দুই রকম মত পেশ করে। যেমন একটি সূত্র বলে তার দুই পুত্র ও এক কন্যা হরসুন্দরী দেবী, যার মধ্যে দুই পুত্রই অকালে মারা যান। আর দ্বিতীয় সূত্র বলে তার চার কন্যা, যার মধ্যে দ্বিতীয় কন্যা একমাত্র বিবাহিত ছিলেন। তবে দুইটি সূত্রের কেন্দ্রস্থল এই যে
হরসুন্দরী দেবী একমাত্র তার জীবিত ও বিবাহিত কন্যা ছিলেন। মৃত্যুর পূর্বে গোবিন্দপ্রসাদ তার সমস্ত সম্পত্তি গৃহদেবতা দামোদর চন্দ্র জিউর নামে দেবোত্তর করে দিয়ে যান এবং উল্লেখ করে যান এইভাবে যে বংশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেবায়িত হয়ে গৃহদেবতার সেবা করবেন। ফলে ইংরেজদের আইনে মেয়েদের সম্পত্তি দান করার কোনো পদ্ধতি না থাকলেও সম্পত্তি বেদখলের হাত থেকে তিনি এইভাবেই তা রক্ষা করেছিলেন। তার স্ত্রী দারিম্ব দেবী যেন দত্তক পুত্র নিতে পারেন সে ব্যবস্থাও করে দিয়ে গিয়েছিলেন গোবিন্দপ্রসাদ। সঙ্গে কন্যা হরসুন্দরীকে ইংরেজ সরকারের সরাসরি বিরোধিতা না করার বুদ্ধি এবং উপদেশ দুই দিয়ে যান তিনি। হরসুন্দরী দেবীর বিবাহ হয় সিঙ্গুর নিবাসী পাঞ্জাবের সারস্বত বংশের ব্রাহ্মণ মতিলাল মালিয়ার সঙ্গে। গোবিন্দপ্রসাদও কাশ্মীর নিবাসী সারস্বত ব্রাহ্মণ ছিলেন। রাজতরঙ্গিনীতে লিপিবদ্ধ পঞ্চগৌর ব্রাহ্মণদের 5টি বিভাগের একটি হলো এইটি। এই হিন্দু ব্রাহ্মণেরা সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করত বলে জানা যায়। মতিলাল 1862 সালে মারা যান। তাঁর এবং হরসুন্দরী দেবীর মোট 5 জন পুত্র বিশ্বেশ্বর, রামেশ্বর, দক্ষিণেশ্বর এবং সর্বেশ্বর ও সূর্যেশ্বর মালিয়া এই 2 পুত্রই অকালে প্রাণ হারান। তাদের এক কন্যা সন্তানও ছিলেন, নাম মনমোহিনী দেবী। হরসুন্দরী দেবী এবং পিতার মৃত্যুর পর বিশ্বেশ্বর মালিয়া জনকল্যাণকর কাজে নিজেদের সঁপে দেন। বিশ্বেশ্বর মালিয়া ও তার স্ত্রী গোলাপ সুন্দরীর নামে বিশ্ব গোলাপ প্যালেস তৈরি করেন, যা আজ নতুন রাজবাড়ি নামেও পরিচিত। দারিম্ব দেবীর মৃত্যুর পরেই জমিদারি ক্ষমতা মালিয়াদের হাতে স্থানান্তরিত হয়। মতিলাল মালিয়া 1862 খ্রিস্টাব্দে ও দারিম্ব দেবী 1872 খ্রিস্টাব্দে মারা যাওয়ার ফলে বিশ্বেশ্বর মালিয়া তদারকি ও পরিচালনায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন। পণ্ডিত থেকে মালিয়াদের আগমনের ইতিহাস আমরা জানলাম পরিবারের পরিচয় ও জমিদারি ব্যবস্থাপনা। এবার জানা যাক জমিদাররা কি করে হয়ে উঠলেন রাজা, কিভাবে এই বংশ রাজবংশ হয়ে উঠল। রাজপ্রতিনিধি নর্থ ব্রুকের সময় ইতিহাস ঘেঁটে জানা যাচ্ছে 1872 খ্রিস্টাব্দ নাগাদ জনহিতকর কাজের জন্য হরসুন্দরী দেবী রানী উপাধিতে ভূষিত হলেন এবং বিশ্বেশ্বর মালিয়া পেলেন রাজ উপাধি। তারপর 1877 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি মহারানী ভিক্টোরিয়ার ভারতেশ্বরী উপাধি গ্রহণ উপলক্ষে বড়লাট লিটন হরসুন্দরী দেবীকে মহারানী এবং বিশ্বেশ্বরকে রাজা বাহাদুর উপাধিতে সম্মানিত করলেন। সেই থেকে শিয়ারশোলের জমিদাররা হয়ে উঠলেন রাজা। প্রসঙ্গত উল্লেখ্য, শিওর বা শেওড়া গাছের নাম থেকে শিয়ার এবং উর্বর জমি অর্থে শোল অর্থাৎ শেওড়া গাছের প্রাধান্যযুক্ত উর্বর মৃত্তিকা থেকেই এই অঞ্চলের নাম হয়েছিল শিয়ারশোল। তবে এ অঞ্চলের নাম রানীগঞ্জ হয়েছিল অন্যভাবে। তার সাথে পণ্ডিত বাড়ির কোনো যোগ তেমন নেই। একদল গবেষকের মতে রানী ব্রজকিশোরী কেঁদুলির রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করে ফেরার পথে রানীগঞ্জে অবস্থান করেছিলেন বলেই এর নাম রানীগঞ্জ। আবার আরেকটি অভিমত বলে রানী বিষ্ণু কুমারীর কথা স্মরণ করেই এই জায়গার নাম রানীগঞ্জ। শিয়ারশোলের অনতি দূরে রানীরা সরোবরে আসতেন। সেখানকার সরোবর বা সায়র থেকে সে জায়গার নাম হয়ে উঠেছিল রানী সায়র, যা আজও রানী সায়র নামেই পরিচিত। রথ প্রসঙ্গের সূচনা ঠিক এখানেই। 1877 খ্রিস্টাব্দে হরসুন্দরী দেবীর উদ্যোগে শিয়ারশোলে তৈরি হল প্রথম কাঠের রথ। খড়ের আটচালা আচ্ছাদনে সেটির বিশ্ব প্যালেস থেকে অনতি দূরে রাখার বন্দোবস্ত করা হলো, কিন্তু অজ্ঞাত কারণে সে রথে হঠাৎ আগুন লেগে যায়, পুড়ে যায় দেবতার যান। রাজপরিবারে ভয়ের সঞ্চার ঘটে। অনিয়মেই বুঝি এই বিপদ।
সন্দিগ্ধ মনে প্রথমটায় আর নব উদ্যোগ না নেওয়া হলেও কথিত আছে এক আশ্চর্য ঘটনার কথা। আদতে তা ঘটনা না স্বপ্নাদেশ তাও স্পষ্ট নয়। তবে গৃহদেবতা দামোদর চন্দ্র জিউকে রানার জলে ভেসে থাকতে দেখেন রাজ পরিবারের কোনো সদস্য। খুব সম্ভবত বিশ্বেশ্বর মালিয়ার পুত্র প্রমথনাথ মালিয়া। এমনটা দেখেই 1923 খ্রিস্টাব্দের 15ই জুলাই রবিবার প্রমথনাথের তৎপরতায় কলকাতার শ্রী প্রসাদ চন্দ্র দাস অ্যান্ড কোম্পানির দ্বারা পিতলের রথ তৈরির কাজ সুসম্পন্ন হয়। 1330 বঙ্গাব্দের 30শে আষাঢ় রবিবার রথটির প্রথম চক্রাবর্তন হয়। তবে এর জন্য আর কোনো আচ্ছাদন তৈরি করা হয়নি, এমনকি আজও না। রথটি 9টি চূড়া সম্পন্ন এবং মালিয়া পরিবারের কথায় পিতলের তৈরি রথের মধ্যে সর্বোচ্চ। উচ্চতায় 30 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থে 16 ফুট 3 ইঞ্চি বর্গাকার রথটি ত্রিতল বিশিষ্ট। সামনের দিকে প্রথম তলে একটি প্রবেশপথ আছে এবং ভেতরে গা বরাবর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার ব্যবস্থা আছে। টেরাকোটা নবরত্ন মন্দিরের আদলে তৈরি পিতলের রথের গায়ে বসানো আছে রামায়ণ, মহাভারত, পৌরাণিক এবং কৃষ্ণলীলা বিষয়ক নানান মূর্তি। উল্লেখযোগ্য মূর্তিগুলি হল অন্নপূর্ণা, বিষ্ণু, কালী, সিংহবাহিনী, সীতাহরণ, রাধাকৃষ্ণ, জগাই মাধাই, গৌরনিতাই, বিষ্ণুর দশাবতার, রাম সীতা দশানন, জগন্নাথ বলরাম সুভদ্রা, দক্ষিণা কালী, বকাসুর বধ, কালিয়া দমন, বাবু বিলাস এবং বিদেশী রমণী। রথের চারিদিকে মোট 36 জোড়া ময়ূর এবং চোখ আছে। উল্লেখ্য মূর্তিগুলি রথের গায়ে স্থায়ীভাবে বসানো আছে। রথযাত্রার দিন রথের সামনের দিকে 2টি ঘোড়া, সারথি এবং দ্বারপালও বসানো হয়। তবে এ রথের রথারূঢ় জগন্নাথ নন, তিনি দামোদর চন্দ্র জিউ। 1923 খ্রিস্টাব্দ থেকেই এই রথোৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হয়। পূর্বে রথটি মানুষ টানত, বর্তমানে ট্রাকের ক্ষমতাই এর প্রধান চালিকা শক্তি। সোজা রথের দিন রথটিকে বিশ্বগোলাপ প্যালেস বা নতুন রাজবাড়ি থেকে গোবিন্দ প্যালেস বা পুরনো রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। আবার উল্টো রথে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে নিয়ে আসা হয়। পূর্বে অবশ্য এর বিপরীত হতো। তখন পুরনো রাজবাড়িতে রাজ পরিবারের কেউ না থাকলেও হতো নাটকের রিহার্সাল, তা বিদ্যালয় রূপেও ব্যবহৃত হতো একদা। এ বাড়ি ঐতিহ্য ছিল, ধ্বংসাবশেষ নয়। তাই সারা বছর পুরনো রাজবাড়ির কাছেই রথ দণ্ডায়মান থাকত। প্রতি বছর সকাল 8টা থেকে 9টার সময় রথ টানা শুরু হয়। গ্রামের ও আশেপাশের অঞ্চল থেকে আগত মানুষের ভিড়ে এ উৎসব সবার কাছে প্রাণবন্ত হয়ে ওঠে। উল্টো রথ দুপুর দিকে হয়ে থাকে, সাথে চলে 9 দিন ব্যাপী মেলা। বর্তমানে রাজবাড়ির পরিবর্তে শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন রথ উৎসব পরিচালনা করে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এখনো রাজবাড়ির সদস্যরাই। ঐতিহ্য ও ইতিহাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমানের, আর তার দায়িত্বহীনতায় ঐতিহ্য ধূলিসাৎ হয়ে যেতে পারে, ধ্বংসাবশেষ হয়ে যেতে পারে নিমেষেই। অনেকটা আগুনের মতো তার প্রকৃতি, দপ করে জ্বলে ছাই হয়ে যায়। তাই ঐতিহ্যশালী এই জায়গার মাঝে শত স্মৃতি বিজড়িত ঐতিহ্যময়ী পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ। এক কথায় রক্ষণাবেক্ষণের অভাব ও চরম অবজ্ঞার প্রকাশ।
কোথাও যেন কোনো ঐতিহ্য, ইতিহাস, আনন্দ বা গর্বের অতলে দুঃখ হয়ে যন্ত্রণা দেয়। ঠিক এই কারণে ঐতিহ্যবাহী এই রথের রক্ষণাবেক্ষণ অত্যাবশ্যক এবং সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ। পুরনো রাজবাড়ির অশ্রু পেতলের ঐতিহ্য স্পর্শ করলে তা শুধু অপূরণীয় ক্ষতিই হবে না, হবে লজ্জা, গ্লানি, আর সাথে থেকে যাবে ইতিহাসকে, গর্বকে অপমানিত করা বর্তমানের তীব্র ধিক্কার। Neglect can reduce to ashes any heritage in no time. In short, the lack of upkeep devastates heritage properties, erases every tradition, destroys pride in our culture, obfuscates the joy in our memories, and pains the collective subconscious. These are perhaps reasons enough why we need the upkeep of this chariot with a sense of immediacy and urgency. No teardrop of the royal family should ever fall on the brass chariot, because if that happens, then it will not only be an irreparable damage to our heritage and demoralizing for our culture, but we will be collectively shamed by our present for having ignored our history.